কিভাবে ভেঙেছে দেখুন গাড়িটাকে, সর্বোচ্চ গাড়িটাকে কিভাবে ভাঙচুর করেছে দেখুন। তৃণমূল কংগ্রেসের আরামবাগের সাংসদ মিতালি বাগ আক্রান্ত হয়েছেন এবং তার গাড়ি ভাঙচুর করেছে বিজেপির কর্মীরা বলে দাবি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তোমরা খেলা শুরু করলে শেষ করব আমি ৪ঠা মে। দেখুন, খেলাকে শুরু করেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তো জানেই, এমনকি ভারতবর্ষের মানুষও জানে যে খেলাকে শুরু করে। কোনো বিরোধী দলের কারুর কোনো হিম্মত থাকে না, পুলিশ যদি একটি রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়ে যায় তাহলে সেই রাজ্যে কোনো গণতন্ত্র বলে যে কিছু থাকে না। পশ্চিমবঙ্গের মানুষ আমরা বিগত 15 বছর ধরে সেটা পরিলক্ষিত করছি। আর এই যে মারাত্মক ঘটনাটা ঘটলো, নিশ্চিতভাবে এটা অত্যন্ত ধিকৃত একটা ঘটনা। এ নিয়ে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। এই ঘটনা গণতন্ত্রের জন্য কালো অধ্যায়, এটা বলতে কোনো দ্বিধা নেই আমাদের। কিন্তু আমার বক্তব্য বা আমার দ্বিধা এবং দ্বন্দ্ব যেটা শোনাবো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। একজন সাংসদ, তিনি দেখতে গিয়েছিলেন তাদের দলীয় কর্মী বলতে পারেন কিংবা সাংসদকে বলতে পারেন, তারপরে তিনি বললেন তোমরা খেলা শুরু করেছো, ৪ঠা মে আমি খেলা শেষ করব। তার মানে ৪ঠা মে যদি কোনো অশান্তির ঘটনা ঘটে, ৪ঠা মে যদি কোনো রকমের কোনো আইন শৃঙ্খলার অবনতির পরিণতি ঘটে, তাহলে কি আমরা ধরে নেব যে এটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের রিফ্লেকশন? তেমনি আবার আজকে আমি আপনাদের সামনে অন্য একটি দিকও দেখাবো, এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েও, যে বিজেপি আর মার খাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ঘটনা কিন্তু একতরফা হয়নি, সেটা শোনাবো। যদি মনে করেন কোনো বিজেপি কর্মীরা আজ পর্যন্ত অন্তত বিরোধী থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে শাসক দলের কোনো গাড়িকে ভাঙচুর করার ঘটনা অন্তত সংবাদ মাধ্যমে আমরা দেখিনি, কারণ পুলিশ তাদের বিপক্ষে, তাদের করা সম্ভব নয় ইচ্ছা থাকলেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারে কি ৪ঠা মে পরিবর্তন আসবে এটা জেনেই কি বিজেপি কর্মীরা এতটা উৎসাহিত হচ্ছেন? জানাবো। প্রচার শেষ হয়ে গেল আজকে, 29 তারিখে ফল, পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ কি হতে চলেছে, আগামী দিনে আমাদের কি পরিস্থিতি হবে প্রত্যেকেরই। কারণ এটা অন্যান্য রাজ্যের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের প্রচুর তফাৎ রয়েছে। সেখানে নরেন্দ্র মোদী একটা অডিও বার্তা দিলেন, সেই অডিও বার্তাটাও আজকে আপনাদের সামনে শোনাবো। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতোই আজকে আরো একটি রাত্রিরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটি আপনারা শুনবেন, পুরো অংশটি শুনবেন, আপনাদের সমর্থনের প্রয়োজন। আমি আপনাদের সামনে প্রথমে শুনিয়ে নিই ভারতের প্রধানমন্ত্রী কি অক্লান্ত পরিশ্রম করলেন পশ্চিমবঙ্গের জন্য। আমি এই কারণেই তাকে অনেকটা গুরুত্ব দিতে রাজি রয়েছি। পশ্চিমবঙ্গের এই জঙ্গল রাজ থেকে মুক্তি পেতে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে তার বক্তব্যগুলো পৌঁছে যাওয়াটা জরুরি ছিল। তাই সেই কারণে তিনি সেই চেষ্টা করেছেন এবং তারপরে তিনি একটা বক্তব্য 7-8 মিনিটের এআই জেনারেটেড একটা বক্তব্য তিনি লিখেছেন, সেটা লিখেও দিয়েছেন তিনি এআই জেনারেটেড। আমি তার একটু শেষের দিকের অংশ শোনাবো আপনাদের সামনে, শুনুন। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার যে উৎসব, তা আমরা সবাই মিলে পালন করব। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয়, আমি আপনাদের সকলের ভেতরে এই বিশ্বাসকে অনুভব করেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম দফার যে ভোটদান হয়েছে তা ইতিহাস রচনা করেছে। আপনাদের এখন দায়িত্ব হলো যে আগামী 29শে এপ্রিল আপনারা বেশি থেকে বেশি সংখ্যায় ভোটদান করুন। গণতন্ত্রের এই পবিত্র মন্দিরে বিজয়ের পতাকা ওড়ানোর আপনাদের কাছে এক অসাধারণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে বাংলাকে উন্নত করে গড়ে তুলব, আর এটাই হলো মোদির গ্যারান্টি। ব্যাস, আজকের জন্য এটুকুই। শুনলেন, এটা ছিল ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য। পুরো বক্তব্যটা আপনারা চাইলে ওনার পেজ থেকে কোথা থেকে গিয়ে শুনতে পারেন। এনিওয়ে, আমি এবার আসি আমার সেই বক্তব্যে, কিন্তু তার আগে একটা অসাধারণ খবর শুনিয়ে দিই আপনাদের। শোনাবো? আচ্ছা, শোনাই। বড় বাজারে এই মুহূর্তে সব থেকে বেশি আবিরের চাহিদা কি জানেন? সব থেকে বেশি আবিরের চাহিদা নাকি গেরুয়া। এরকম একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনাদের মধ্যে কেউ কেউ দেখেও থাকতে পারেন। আসলে যেভাবে মানে
একটা বিভিন্ন রকমের মানে সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে প্রথম পর্বের নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। এবং দেখুন, দ্বিতীয় পর্বের নির্বাচনেও কলকাতা সংলগ্ন এলাকায় তৃণমূল লোকসভা নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেছিল। এই পরিস্থিতিতে এখন বড় বাজারের হোলসেলার আবির মার্কেটে এখন গেরুয়া আবিরের বেশি মানে চাহিদা, রাদার দেন সবুজ আবির। বলছে মানে পার্সেন্টেজ হিসাবে 90% গেরুয়া আবির বিক্রি যদি হয়, তাহলে 10% বিক্রি হচ্ছে সবুজ আবির। শুনুন। অরেঞ্জ ইজ আউট অফ স্টক, মাল ঘরে নেই। আগে তো বলতো সবুজ সবুজ, কিন্তু এখন সব তো অরেঞ্জ দিকে চলে গেল সব। আমরা তো অরেঞ্জ সবুজ মাল অনেক বানিয়েছি ফুল স্টক, কিন্তু এখন তো মানে কেউ চাইছেই না, তো ঘরে লস। কেউ চাইছে না। বলছি 90% আর 10% সেল হয়ে গেছে। 90% আপনার অরেঞ্জ আর 10% গ্রিন। দেখলেন তো, এইগুলোও কিন্তু কোথাও গিয়ে একটা এগুলো প্রতিফলিত হয় যে কোন দিকে মানুষের উন্মাদনা, মানুষ কি চাইছে। তো এইখানে আমি আপনাদের সামনে ডেফিনেটলি বলবো, কালকের সকালের পর্বে আরো অ্যানালিসিস করে আমি তথ্য কালকের সকালের পর্বের জন্য হাজির করছি। সেখানে আমি তথ্য পরিসংখ্যান দিয়ে চেষ্টা করেছি যে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আজকের এই পরিস্থিতি, এই যে মিতালিবাগের এই আক্রমণ, গাড়িতে ভাঙচুরের ঘটনা, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, মিতালিবাগের ওই কান্না আমি শোনাবো, কিন্তু বিশ্বাস করুন এগুলো মনে পড়ে যাচ্ছিল যে এই প্রত্যেকটা ক্ষেত্রেই ওই জয় বাংলা গোষ্ঠী, তারা এই প্রত্যেকটি বিরোধীদের কার্যত এই পরিস্থিতি তৈরি করে রেখেছে। খগেন মুর্মুর কথা ভুলে গেছেন নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নিশ্চয়ই ভুলে যাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, একজন তো সাংসদ, একজন মানুষ তো খগেন মুর্মু, বিরোধী দল হতে পারেন, তার রক্তাক্ত মুখের চেহারাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রেখেছেন। মিতালিবাগের সৌভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে না। আমি হাত জোড়ে করজোড়ে নিবেদন করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা একেবারেই সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় বসে রয়েছেন, এই ধরনের উস্কানিমূলক কথা বলবেন না। হতেই পারে যে আপনারা আবারও ক্ষমতায় আসবেন। একেবারেই এই সমস্ত বন্ধ করুন, একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা করুন। আর যদি হেরেও যান, তাহলে আপনার বলা এই বার্তাটা কিন্তু বুমেরাংও হতে পারে। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। খেলা যখন আজকে ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে, ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ, কথা দিয়ে গেল। শুনলেন, এইটা হচ্ছে পরিষ্কারভাবে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা তো বলতে পারেন না একজন সাংসদ হয়ে, কিন্তু তিনি বলছেন কর্মীদের মনোবলটাকে অটুট রাখার জন্য। এমনিতেই খবর তিনিও পাচ্ছেন যে গেরুয়া আবির বেশি বিক্রি হচ্ছে সবুজ আবিরের তুলনায়। তারপরে কর্মীরা মার খাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি আবারও প্রথমে বলেছি, মধ্যে বলছি, সবসময় বলবো, অত্যন্ত নিন্দাজনক। যারা করেছেন মিতালিবাগের গাড়ি ভাঙচুর, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, কারণ এটা বোঝানো উচিত গণতন্ত্রে হিংসার জায়গা নেই। তবে এটা এক পক্ষ তো হয় না, এটা হওয়া উচিত দুপক্ষের। খগেন মুর্মুর পরিণতি যারা করেছিলেন, তাদের কি আজকে পরিণতি হয়েছে, সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সাধারণ মানুষের কাছে সামনে এনেছেন? আনাটা উচিত ছিল। কারণ আজকে আমাদের সৌভাগ্য যে খগেন মুর্মুর এক অংশ পরিস্থিতিও আজকে মিতালিবাগের হয়নি, এটা আমাদের সৌভাগ্য। আমি এখানে এবার একটু ঘটনাটা যেটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে বলছি। দেখুন, এই গোঘাটে যিনি আক্রান্ত হয়েছেন এবং গোঘাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই বিজেপির প্রার্থীর যখন প্রচার চলছিল, সেই প্রার্থীর নাম হচ্ছে প্রশান্ত দিগার। সকালে যখন তার প্রচার চলছিল, তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনী, যার নাম হচ্ছে সঞ্জয় খানের নেতৃত্বে অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বিজেপির ওই প্রচারে হামলা করে এবং সেখানে 50 জন আহত হয়, 20 জন হসপিটালাইজ। এই ঘটনার রিপার্কেশনে মিতালিবাগ যে ওইখান দিয়ে যাবেন হয়তো জানতেন না বলে ধরা হচ্ছে, তো তাকে পেয়ে একেবারেই সোজা ক্ষিপ্ত বিজেপি কর্মীরা নাকি আক্রমণ করেছেন বলে এইটা খবর। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলছেন শুরুটা কে করলো, তাহলে এখানেও যদি শুরুটা দেখেন তাহলে ওই তৃণমূল কর্মীরা করেছে বলেই অভিযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে শুরুটা কে করলো দেখার দরকার নেই, শুরুটা যেই করুক এটা আইনের আওতায় মোকাবিলা করা উচিত। 4ঠা মেয়ের পর আমরা দেখে নেব, আপনি বলবেন আপনারা হেরে গেলে বিজেপি বলবে দেখে নেব। যদি মনে করেন ঠিক আছে, তাহলে এবার হিসাব করে নিন 4ঠা মেয়ের পর কে জিতবে আর তারপরে কি হবে পশ্চিমবঙ্গে 2021 সালকেও আপনারা ওই নোংরামো ছাপিয়ে যাবেন কিনা, সিদ্ধান্ত নিন আপনারা নিজেরাই। কিন্তু এখানে আমি আপনাদের দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, আজকে পশ্চিমবঙ্গে অ্যাটমসফিয়ারটা ঠিক কোন জায়গায় এসে গেছে, আমি একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে। ডিডি নিউজ, দূরদর্শন নিউজের একজন সঞ্চালিকা গতদিনে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যুবকদের, জেনজির
তাদেরকে তাদের বক্তব্য শোনার চেষ্টা করছিলেন যে তোমরা কি ভাবছো, তোমরা পরিবর্তন চাইছো কিনা, তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রিজেমে তোমরা হ্যাপি কিনা, এই বক্তব্য তিনি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করছিলেন। তারপরে কি ঘটলো, হঠাৎ করেই সেখানে উপস্থিত সিকিউরিটি গার্ড মায়ের থেকে মাসির দরদ বেশি বলে মনে করে হঠাৎ করে সেই মহিলা সঞ্চালিকাকে বা সেই সাংবাদিককে একেবারেই পরিষ্কারভাবে, তাকে তো বাধা দেননি, কিন্তু যে জেনজিরা তারা ওই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তাদেরকে একেবারে জায়গা থেকে বার করে দিলেন, খালি করে দিলেন। অবাক হয়ে গেলেন হিন্দি ভাষী সেই ভদ্রমহিলা সাংবাদিক, ডিডি নিউজের সাংবাদিক, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, এই কারণে কি আমরা এতদিন শুনতাম যে পশ্চিমবঙ্গের মাহল এরকম, আর আপনারাই প্রমাণ করে দিচ্ছেন এটা, যে জেনজিরা তারা বক্তব্য বলছেন সেই বক্তব্য পর্যন্ত বলতে দিচ্ছেন না। আজকে শুনুন সেই ঘটনাটা আপনাদের সামনে দেখাবো। জানি না অন্য কোথাও দেখেছেন কিনা, এই এক্সক্লুসিভ খবরগুলো তো আমাদের চ্যানেল দিয়ে আপনারা পান, তো শুনুন আরো একবার। देखिए अब मुझे समझ में नहीं आ रहा है, इतनी देर से अच्छा खासा यहाँ पर शूट चल रहा था, हम यहाँ पर यूथ से बात कर रहे थे सबसे। अब प्लीज भागिए मत, आप हमें भगा रहे हो फिर खुद भाग रहे हो। क्या हो गया अचानक से? नहीं नहीं, अचानक से क्या हुआ? अचानक से हुआ क्या? अचानक से कुछ नहीं हुआ, आप जाइए। आप ये कर, हमें? हमें भागा नहीं, मैं आपको नहीं भगा रहा है। फिर क्या कह रहे हो आप? बोल रहा है नहीं फाका जगह में जाइए। इस तरह से नहीं होता ना, कुछ लोग आकर के असामाजिक तत्व यहाँ पर मतलब आपको अपनी बात कहने से रोकेंगे, तो आप मतलब एक तरीके से प्रूव कर रहे हो कि ये माहौल ठीक नहीं है। कर रहे हो क्या आप? हमें भगा रहे हैं लेकिन खुद शक्ल नहीं दिखा रहे हो। नहीं दिखाएगा हम लोग। तो अब देखिए किस तरह से स्टूडेंट्स को यहाँ पर डराया जा रहा है, धमकाया जा रहा है सिक्योरिटी के माध्यम से। ये यूथ, और हम परमिशन के साथ यहाँ पर आए थे, ये यूथ यहाँ पर हमसे बात कर रहे थे, लेकिन पता नहीं अचानक क्या हुआ। मैम हेंस प्रूव्ड, हेंस प्रूव्ड, है ना जो बात आप देख कह रहे सकते हैं। थे। अब सबको अंदर किया जा रहा है, सबको हटाया जा रहा है। सिक्योरिटी दिखाइए जरा, संदीप कैमरा पर्सन, कैसे सबको डरा करके यहाँ पर अंदर भेजा जा रहा है कि वो हमसे बात ना करें, अपनी राय ना रखें। ये मतलब एक नया माहौल है, आज तक हमें कभी, और ये किसी से फोन पर बात कर रहे हैं, दिखा रहे हैं कि देखिए यहाँ पर मीडिया आकर बात कर रही है, क्योंकि यहाँ पर यूथ बदलाव की बात कर रहा है। यूथ कह रहा है कि भाई इस बार कुछ चेंज होना चाहिए, हमारे लिए काम नहीं हुए। जैसे ये सब बातें सामने आती हैं, एकदम से भड़क गए यहाँ पर लोग और उसके बाद ये सब करने लगे। क्यों भाई, ऐसे पहले भी हुआ है क्या? नहीं पहले मतलब होते, ये तो आज रिपोर्टर के टाइम में पहली बार मैं आया हूँ, बट पहली बार प्रूफ हो गया ना, जो बोल रहे थे ये बोली जिस तरह से कि ओपिनियन था। कुछ लोग हैं ना जो पॉलिटिक्स को ना बहुत ज्यादा गंदा करके रख चुके हैं, ऐसा दिखा चुके हैं ये बहुत गंदा है, लोग मतलब ऐसा इसको बहुत गंदा बना के रख चुके हैं, बहुत डेंजरस है, गंदा है, बट एक्चुअली में पॉलिटिक्स गंदा है नहीं। और मतलब मेरे को ऐसा लगता है कि यूथ को तो इन्वॉल्व होना चाहिए। सर दिक्कत क्या हुई है, मुझे ये बताओ आप, क्या दिक्कत हुई है? दिक्कत नहीं है जो ठीक दिक्कत आप सबको क्यों भगा रहे हो? भागा नहीं, पढ़ाई करने आया। सारे स्टूडेंट्स को आपने अंदर क्यों किया? पढ़ाई नहीं करेगा इन लोग, पढ़ाई करने आया ना। की मर्जी है, अगर वो ब्रेक में हमसे बात कर रहे हैं तो आपको क्या दिक्कत? अभी पढ़ाई करने टाइम है, पढ़ाई ये करना। आपका काम नहीं है कि बच्चे पढ़ाई करें या क्या करें। आपका काम सिक्योरिटी करना है, आपका काम बाहर रहना है। आपका काम ये नहीं था कि आप अंदर आकर के नीचे जाके करिए ना आप लोग। आपका দেখলেন, প্রশ্ন হচ্ছে এই ঘটনা একজন বাইরে থেকে আসা সাংবাদিক পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মতামত নিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছে শুরুটা কি করলো। শুরুটা তো 15 বছর থেকে, 15 বছরের আগে যদি বলেন তাহলে 34 বছর, তার আগে যদি বলেন তাহলে কংগ্রেস আমল। এই শুরুটা তো সেখান থেকেই হয়েছিল। এই জন্য তো আর বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, বিজেপি তো শুরুটা করেনি, ওরা তো চান্সই পায়নি, শুরু করবে কি? ওরা এবার যদি সুযোগ পায় 4ঠা মে থেকে ওরা শুরু করবে। শুরুটা আপনারা করেছেন, আপনারা সর্বশেষ। আপনাদের আগে কংগ্রেস ছিল, সিপিএম 34 বছর, আপনারা 15 বছর। তো শুরুটা করেছেন, আপনারা লেগাসি বহন করে রেখেছেন, আপনাদের ইন্ডি জোট রয়েছে। একই রকম ভাবে আপনাদের সেই রকম স্টাইল গণতন্ত্রকে কণ্ঠরোধ করার জন্য। কেন বলতে দিন না, সাধারণ মানুষ যদি আপনাদের গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বক্তব্য বলেন তার জন্য কি আপনাদের গদি উল্টে যাবে? 15 বছরে 152টা না কত 105টা কর্মসূচি করেছেন বলে মঞ্চের মানে প্রত্যেকটি মঞ্চ থেকে সাধারণ মানুষকে মুখস্থ করিয়ে ছেড়ে দিলেন। নামগুলো বলতে পারবেন না, 105টা দাঁড়িয়ে কোনো তৃণমূল নেতা যদি বলেন যে 105টার মধ্যে 15টা প্রকল্পের নাম বলতে পারবে না। কিন্তু বলার সময় 105টা প্রকল্প রয়েছে বলে মানে প্রত্যেকটি জনসভা থেকে প্রচার করা হলো। তো প্রচার যখন করলেন, 105টা যদি জনসভার ফল যদি সাধারণ মানুষের কাছে পৌঁছেই দিয়ে থাকেন, তাহলে কি হবে? 2-4টে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে কলেজে পড়ে, তারা যদি বলে আপনাদের সমালোচনা করে, আপনাদের সরকার নড়ে যাবে, তাদেরকে বার করে দিতে হবে যে না প্রেসে মুখ খোলা যাবে না। এটা আফগানিস্তানে পরিণত করে দিয়েছেন। তো আফগানিস্তানে এই ধরনের কথা হয় যে মানে ফ্রি কথা বলার লাইসেন্স থাকে না।
এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। সেখানে মিতালি বাগের ওপর এই আক্রমণকে তীব্র নিন্দা করছি, প্রথম থেকেই করে আসছি, এখনো করছি। যারা করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা আরো মারাত্মক। কারণ একজন কর্মী তিনি হিংসাত্মক ঘটনা ঘটালেন, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিল, সে দ্বিতীয়বার জীবনে আর করবেন না। কিন্তু সাংসদ হয়ে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়ে তিনি যে বলেন যে আমি চৌঠা মেয়ের পর আমি খেলাটা এবার শেষ করব, তাহলে এইটা কিন্তু আতঙ্কের বিষয়। তার কারণ চৌঠা মে যদি আবার ধরেও নি যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে তো এই পুলিশের তখন তো আর হিম্মত থাকবে না। তাহলে আপনি কি দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গে 2021-এর পোস্টপল ভায়োলেন্সের দায়িত্ব আজ থেকেই নিয়ে নিলেন? তাহলে তো এবার মানুষকে পরিষ্কার বুঝতে হবে যে এই তৃণমূলকে আর ফিরিয়ে কোনোভাবেই আনবেন না। যারা ভাবছিলেন যে না এবারে লাস্টবারের মতো করে ভোট দিয়ে, মানে যে যদি কিছু মানুষও ভেবে থাকেন, তাহলে তো এবার তাদের মত পরিবর্তন করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে। যদি আপনি সততাতে বিশ্বাস করেন, যদি আপনি রক্তপাতে বিশ্বাস না করেন, যদি আপনি হিংসাতে বিশ্বাস না করেন, তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এগেনস্টে তো আপনাদের ভোট দেওয়া উচিত। আপনি নিশ্চিতভাবে আইনগত ব্যবস্থা নিতে পারেন, সবকিছু করতে পারেন, করা উচিত আপনাদের। এবং ওই সমস্ত যারা করলেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া উচিত, যাতে করে তারা দ্বিতীয়বার এই ভুল না করেন। কিন্তু ওই যে বিজেপি প্রার্থীদের অভিযোগ যে 50 জনের মধ্যে তারা 20 জন হসপিটালাইজড, আপনি সাংসদ হয়ে তাদেরও দেখতে যেতে পারতেন। তাহলে আপনার ভাবমূর্তি উজ্জ্বলই হতো, আপনার ভাবমূর্তি তলানিতে যেত না। আপনার মিতালি বাগ যতটা ইম্পর্টেন্ট, আমাদের সহনাগরিকরা, যদি বিজেপির প্রার্থীরা 20 জন হসপিটালাইজড হয়ে থাকে, তাদের জীবনটা যারা অতিষ্ঠ করলেন আপনাদের ওই জয় বাংলা বাহিনী, সেই তাদের বিরুদ্ধেও ওই অ্যাকশন নিন, তাদের বিরুদ্ধেও বলুন সমানভাবে অ্যাকশন নেওয়া উচিত। তাহলে না আপনি সকলের সাংসদ হলেন। আপনি তৃণমূলের সাংসদ, দিদি তৃণমূলের মুখ্যমন্ত্রী, আপনি তৃণমূলের সাংসদ হয়ে গেছেন। যারা তৃণমূলের বিরোধিতা করবে তাদের আপনি সাংসদ নন, কিন্তু আদতে তো তাদের কথাই শোনা উচিত। যারা আপনার তাবেদারি করে না, যে সমস্ত সাধারণ মানুষরা আপনাদের তাবেদারি করে না, তারা কি পছন্দ করে সেই রকম ভাবে নিজেদের চেঞ্জ করলে তাহলে তো তাদেরও তো সহমত পাবেন, তাদেরও তো সমর্থন পাবেন। আপনারা পরোয়া করেন না, আপনারা ভাবেন ওই কিছু মানুষের সমর্থন নেবেন, আর ওপরে তো ওই নচিকেতা লেভেলের সমস্ত তো তথাকথিত বুদ্ধিজীবীরা রয়েছেই। এনিওয়ে, আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দিল যে চৌঠা মের পর পশ্চিমবঙ্গের পরিণতি কি হবে। এইটা মানে আমার মনে হয় যে আইন শৃঙ্খলার জন্য তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যটা নিশ্চিতভাবে তিনি পরবর্তীকালে তিনি শুধরে নেবেন। পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে দলই জিতবে, প্রত্যেকেই, বিজেপি জিতলে তাদেরও কিন্তু এটা, যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় সেটা হিংসাত্মক নয়, এবং তৃণমূল কংগ্রেসও তাই করা উচিত। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।